পাড়ার একমাত্র গুন্ডা এবং বিশ্বলম্পট ছেলেটিকে নিজের হবু বরের বেশে দেখে আক্কেল গুরুম হলো ওয়েন্দ্রিলার। সৈয়দ মাহাবুল হক অভ্র, তাদের বাড়ির ঠিক পাশেই অট্টালিকারূপী ভবনের বড় পুত্র, যাদের কোনো এক পূর্বপুরুষ নাকি জমিদার ছিল। অথচ পৃথিবীর খারাপ যত বিশেষণ আছে সবকিছু যায় এই ছেলেটির সাথে। অভদ্র, বেয়াদব, গুন্ডা, সবকিছু। পূর্বপুরুষ বেঁচে থাকলে নিশ্চয় দ্বিতীয় দফা হত্যা হতে দিতেন। একই বিয়ের কথাই ওয়েন্দ্রিলার মাথার তাপমাত্রা বাড়া ছিল। অব্রকে দেখে সেই তাপমাত্রার পারদ স্থানাঙ্ক ছাড়িয়ে আগুনের স্ফুলিঙ্গের আকার নিল। এই মহা বাদর ছেলেটার সাথে নাকি তার বিয়ে হবে, আর ওয়েন্দ্রিলার মা সাবেরা খানম মহা আনন্দে তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মা যদি জানতো এই ছেলের আসল রূপ, তাহলে সেই মিষ্টিতে মরিচ বাটা মিশিয়ে দিত। ওয়েন্দ্রিলা অভ্রের দিকে তাকালো। শ্যাম মুখশ্রীর পোড়া ঠোঁটে এক চিলতে ফিচেল হাসি, যা দেখে গাড়ি করে উঠল তার। মহাবাদরটা সব ইচ্ছাকৃতভাবে করছে। এইসব তার কূটনৈতিক বুদ্ধির সাজানো জাল। কিন্তু কেন এই রহস্য তা বুঝে উঠতে পারছে না ওয়েন্দ্রিলা। এদিকে সাবেরা খানমের মুখ থেকে হাসি যেন সরছেই না, চিনি যেন গলে গলে পড়ছে। বাবা, তুমি তো মিষ্টি খেলেই না। আহা, কি আদর! নিজের মেয়েকে তার দুয়ানা দিতে এই মহিলার ভীষণ কার্পণ্য, অথচ এই গুন্ডা আস্ত খবিশের জন্য কি মায়া! এই তো গত সপ্তাহের কথা। ওয়েন্দ্রিলা ক্লাস শেষ হলো ভর দুপুরে। জাহান নামের মতো দগ্ধময় দুপুরে ক্লান্ত শরীর নিয়ে কলেজ গেট অবধি হেঁটে আসতে হলো তাকে। সূর্যিমামা পণ করেছেন তিনি এই গ্রীষ্মকালটাকে পৃথিবীর ইতিহাসে আগুনের ফুলকি দিয়ে লিখে রাখবেন। বাতাসের ছিটে ফোটাও নেই। এদিকে ক্যাম্পাসের ভেতরে রিক্সা প্রবেশ নিষিদ্ধ। নতুন আইন হয়েছে, কলেজ গেট বেরিয়ে কোনো শিলবিহীন যান প্রবেশ করতে পারবে না। ফলে এই দাবদাহ সহ্য করে গেট অবধি হেঁটে আসতে হলো ওয়েন্দ্রিলাকে। গেটের কাছে দাঁড়াতেই দেখলো মানুষের জটলা একেবারে পিপিলিকার মতো কিচকিচ করছে। ওয়েন্দ্রিলার কৌতূহল হলো। কৌতূহলের বশীভূত হয়ে সেও ভিড় ঠেলে গিয়ে দেখলো, ওমা, বদের হাড্ডি অভ্র একটি ছেলেকে বেরহমের মতো মারছে। আর কি বিশ্রী তার মুখের ভাষা! আজ তোর প্রেমভূত পাছা দিয়ে বের করব। কি নোংরা ভাষা, তাও একটি কলেজের গেটের সামনে। সর্বোপরি ওয়েন্দ্রিলার কলেজের গেটের সামনে। ওয়েন্দ্রিলা খেয়াল করে দেখলো ছেলেটি তার কলেজেরই জুনিয়র, অনার্সে পড়ে সে। ছেলেটিকে বেশ কবার দেখেছে সে, দু একবার কথাও হয়েছে। অভ্র তাকে এমন নির্দয়ের মতো মারছে কেন? মৌন থাকার স্বভাব মোটেই নেই ওয়েন্দ্রিলার। উপরন্তু অভ্রকে দেখলেই এতটা রাগ ওঠে যে এক দফা ঝগড়া না করলেই নয়। হন হন করে গেল সে। অভ্র ঘুষি মারতেই যাবে, ঠিক তখনই হাতটা ধরল ওয়েন্দ্রিলা। অভ্রের শ্যাম মুখখানা ইস্পাতের মতো কঠিন, চোখ জোড়ায় রাগে আগুন ছাড়ছে। তবুও ওয়েন্দ্রিলা তার সামনে দেয়ালের মতো দাঁড়ালো। কারণ এই 6 ফুট লম্বা 90 কেজি ওজনের পুরুষটির শক্তির কাছে এই রোগা পটকা ছেলেটির সামান্য ধুলিকণা মাত্র। বলা তো যায় না মরে টরে গেলে। অভ্র আহত সিংহের মতন গর্জন করে উঠল, হাত ছাড় ঐন্দ্রিলা। ছাড়বো না। মামদোবাজি পেয়েছিস তুই? মারামারি করছিস কেন এখানে? কেন, এই জায়গা কি তোর কেনা? তর্ক করবি না অভ্র, ছাড় ওকে। অভ্র ছাড়লো না, বরং ওয়েন্দ্রিলার ধরা হাতেই খুশি মারল। ওয়েন্দ্রিলা যেন একটা পালক, তার পুরো শরীর তুলে গেল অভ্রের কাছে। তবুও ছেলেটির থামার নাম নেই। কি বজ্জাত! ওয়েন্দ্রিলাও দমে যাওয়ার পাত্রী নয়। যতই হোক, সেই কলেজেরই মাস্টার্স স্টুডেন্ট। কলেজে তার সম্মান আছে। তার ডিপার্টমেন্টেরই জুনিয়রকে তার পাড়ার ছেলে মারবে, এ তো সে হতে দিতে পারে না। ফলে ওয়েন্দ্রিলা অভ্রের হাত থেকে জোরপূর্বক জুনিয়র ছেলেটিকে সরিয়ে নিল, আর সপাত করে অভ্রের গালে বসিয়ে দিল একটা চড়। আকস্মিক কাণ্ডে অভ্র হতবাক চোখে তাকালো। তার চোখে মুখে স্তব্ধতা। ওয়েন্দ্রিলা বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলল, ফাজলামের লিমিট আছে। গুন্ডামি দেখালে পাড়ায় দেখা, এখানে না। এটা আমার কলেজ। ওয়েন্দ্রিলার ক্রোধিত মুখখানা লাল হয়ে আছে। অভ্র কিছু সময় চেয়ে রইল, তারপর মারতে উদ্যত হলো ছেলেটিকে। ছেলেটি ভয়ে ওয়েন্দ্রিলার পেছনে লুকালো। ফলে সামনে এসে পড়ল ওয়েন্দ্রিলা স্বয়ং। ঘুষিটা ঠিক ওয়েন্দ্রিলার নাক বরাবর এসে থেমে গেল। ওয়েন্দ্রিলার নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। কি সাংঘাতিক ব্যাপার! অভ্র থেমে গেল, কিন্তু রাগ দমল না তার। হিসিয়ে বলল, এক মাঘে শীত যায় না। কথাটা তখন আমলে না আনলেও আজ খুব ঘুরপাক খাচ্ছে। ব্যাটা চর খেয়ে বিয়ে করার বাতিক তুললো কেন?
যার অগণিত প্রেমিকা সে বিয়ে করবে কথাটা যেন খটকা লাগছে তার কাছে। ওয়েন্দ্রিলার চিন্তার মেঘে ছেদ পড়ল যখন অভ্রের মা কানন বেগম মৃদু কণ্ঠে বলল, আপা ওরা একটু একা একা কথা বলুক, যদিও কেউ কারো অপরিচিত নয় তবু বিয়ের সাথী তো সেনসিটিভ বিষয়। ওয়েন্দ্রিলা মায়ের দিকে তাকালো, চোখের ইশারায় বলল, মানা করো। ও মা! মহিলা দাঁত বের করে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। ওয়েন্দ্রিলার বিশ্বাস হচ্ছে না, এই মহিলা তার মাই তো, নাকি মায়ের মুখোশধারী অন্য কেউ। ওয়েন্দ্রিলা এবার বাবার দিকে চাইলো। ও মা, সে তো তার দিকে তাকাচ্ছেই না, গপাগপ মিষ্টি খাওয়ার তালেই আছে। ফলে একরকম ধরে বেঁধে তাদের একাকী কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। তেজি সূর্যের তেজ এখন কমেছে বেশ অনেকটাই, কমলা রঙে আলোকিত ধরনী। ছাদে মিষ্টি গন্ধ মম করছে। কামিনী ফুলগুলো গত রাতে ফুটেছে মনে হয়। অভ্র গিয়ে দাঁড়ালো কাঠগোলাপ গাছটির সামনে, এক হাত পকেটে আর এক হাত দিয়ে চুল টেনে পেছনে নিল। ওয়েন্দ্রিলা চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। অভ্র কাঠগোলাপ গাছটা নাড়াচাড়া করতে করতে শুধালো, বলে ফেল, কি বলবি? মতলব কি তোর? কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ল ওয়েন্দ্রিলা। অভ্র এবার তাকালো তার দিকে, তার দৃষ্টি গাঢ় সহাস্য। নির্লজ্জের মতো পাল্টা প্রশ্ন করলো, আমার আবার কি মতলব হবে? আমাকে বিয়ে করতে চাচ্ছিস কেন তুই? মেয়ের কি অভাব? অভাব নেই, তবে আমি একটু উচ্চ শিক্ষিত মেয়ে চাচ্ছিলাম। এই দেখ না, তুই একজন মাস্টার্স পড়ুয়া ছাত্রী আর আমি অনার্স পাস একজন ব্যবসায়ী। তুই আমার থেকে উচ্চ শিক্ষিত, বউ উচ্চ শিক্ষিত হলে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে। মাস্টার্স পাস মেয়ের কি দেশে আকাল? না তো, দেশে তোর অকাল। তাই আমি তোকে বিয়ে করতে চাচ্ছি। হর হামেশা রাস্তার মধ্যে সৈয়দ মাহবুল হক অভ্রকে থাপ্পড় মারার সাহস তো আর সব মেয়েরা করে না। বলেই নিঃশব্দে হাসলো অভ্র। ওয়েন্দ্রিলার টনক নড়ে গেল, সাথে সাথেই শুধালো, তুই ওই থাপ্পড়ের জন্য আমাকে বিয়ে করছিস? বদলা নিচ্ছিস আমার সাথে? অভ্র উত্তর দিল না, গুনগুন করে গাইলো, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। অভ্রের গান আরো বিষ ধরিয়ে দিল ওয়েন্দ্রিলার শরীরে। রাগে রীতিমতো কাঁপছে সে। এই অসভ্য বাদরটাকে সে কখনোই বিয়ে করবে না। সদর্পে বলল, তোর ভাবনায় ঘুরে বালি। বলেই হনহন করে নেমে এলো ওয়েন্দ্রিলা। অভ্র নামলো কিছুক্ষণ পরে, কিন্তু ওয়েন্দ্রিলা জানতো না বসার ঘরে তার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। কানন বেগম সুন্দর তাকে চুমু টুমু খেয়ে হাতে আংটি পরিয়ে দিলেন। বিয়ের কথা পাকাপাকি, আগামী শুক্রবার বিয়ে। বিয়ে মেয়েদের জীবনে অত্যন্ত বিশেষ একটা ঘটনা। হাজারো পরিকল্পনা থাকে বিয়ে নিয়ে। সেই বিয়ের স্বপ্ন এভাবে চূর্ণ বিচূর্ণ হতে দেখা মহাপাপ। ওয়েন্দ্রিলা সেই পাপ করবে না, সে রুখে দাঁড়াবে। হন হন করে মায়ের সামনে দাঁড়ালো সে, কঠিন স্বরে বলল, আমি বিয়ে করব না মা, তুমি মানা করে দাও। সাবেরা খানম তখন কেবল রান্নার জন্য আলু কাটছিলেন। ঘুরে একবার তাকালেন ওয়েন্দ্রিলার দিকে, তারপর একদম তাকে উপেক্ষা করে বললেন, ও শুধু ও? আর কি বলো? মায়ের এমন বেপরোয়া ব্যবহারে আহত হলো ওয়েন্দ্রিলা। ছুটে গেল বাবার কাছে। সালেম সাহেব মানে ওয়েন্দ্রিলার পিতা তখন পত্রিকায় মুখ ডুবিয়ে আছেন। সকাল সকাল দেশের গালমন্দ না করলে বাঙালির পেট ভরে। সালাম সাহেবও তাই করলেন। দেশটা উৎসঙ্গে গেছে। বাবা, আমি বিয়ে করব না। ওয়েন্দ্রিলার কড়া কথায় মুখ তুলে চাইলেন তিনি। ফিক করে হেসে বললেন, আমাকে বলছো কেন মা? প্রধানমন্ত্রীর কাছে যাও, আমি তো শুধু সাইন প্রদান করা রাষ্ট্রপতি। গিয়েছিলাম, তোমার বউ পাত্তা দেয়নি। ওয়েন্দ্রিলার কথায় অমায়িক হাসি দিলেন তিনি। তারপর সহাস্য কণ্ঠে বললেন, তাহলে বিলটা পাশ হবে না। তুমিই বোঝাও তাকে। শোনো, আমার শ্রদ্ধেয় বাসন মাতা একটা কথা বলেছিল, শোন বগা, যেই মাইয়া 9 মাস কষ্ট কইরা তোর বাচ্চা পয়দা করছে সেই মাইয়ার উপর কথা কবি না, তাইলে সংসারে শান্তি থাকবে। আমি আমার এই কথা 35 বছরে অমান্য করি নাই, আজও অপারগ। সালাম সাহেব অতিমাত্রায় পত্নী ভক্ত একজন মানুষ। সে বউয়ের সিদ্ধান্তের উপর কথা বলে না, আজও বলবে না।
ফলে রাগে গজরাতে গজরাতে বেরিয়ে গেল ওয়েন্দ্রিলা। যাবার সময় বলে গেল, যতক্ষণ বিয়ে ভাঙবে না আমি খাবো না। শান্ত লাইব্রেরি, মাথার উপর ঘুরছে আদিম যুগের ফ্যান, ঘট ঘট শব্দ হচ্ছে তাতে। এর মাঝেও পড়ছে শিক্ষার্থীরা, কেউ বা ঘুমাচ্ছে। কলেজের এই জায়গাটি সবচেয়ে ঠান্ডা। ওয়েন্দ্রিলাও এখানে বসে আছে, ক্লাস শেষ, কিন্তু বাড়ি যাবে না সে। মাকে একটু মজা দেখানো উচিত। তার সামনে অধৈর্য হয়ে বসে আছে পিউ। ওয়েন্দ্রিলার জন্য সেও বাড়ি যেতে পারছে না। পা নাড়তে নাড়তে শুধালো, আর কতক্ষণ বসে থাকবি? যতক্ষণ আমার আম্মা ফোন না দিচ্ছে। আর 5 মিনিট বয়, এক্ষুনি ফোন আসলো বলে। আসলেই ফোন এলো। ওয়েন্দ্রিলা ভাবলো এবার ঝোপ বুঝে কোপ মারবে সে, কিন্তু ফোন ধরা মাত্র সাবেরা বললেন, অভ্র তোমাকে নিতে গেছে, ছেলেটাকে অপেক্ষা করাবে না। বলেই ফট করে ফোনটা কেটে দিল সে। ওয়েন্দ্রিলা কিছু সময় বেকুবের মতো চেয়ে রইল। পিউ বলল, কি বলছে আন্টি? ওই বাদরটা আমাকে নিতে এসেছে। চট করে দৌড়ে যেয়ে দেখতো বেটা আসলে এসেছে কিনা। এত দূর যাব? পিউয়ের কুথানি সহ্য হলো না ওয়েন্দ্রিলার। এর মাঝেই একটি মেসেজ এলো, 5 মিনিটে বের হ, আমি গেটের সামনে বাইকে বসে আছি। বুঝতে বাকি রইল না হাড়বজ্জার ছেলেটি চলে এসেছে। ওয়েন্দ্রিলাও কম নয়, সে যাবে না, থাকুক রোদে বসে। এই কলেজের দারোয়ান আইডি কার্ড ছাড়া ছাত্রছাত্রীদের ঢুকতে দেয় না। ওই বেয়াদবকে তো দেবেই না, থাকুক ওখানে রোদে বসে বসে শুটকি মাছক। পিউকে বলল, তুই বাড়ি যা, আমি পরে যাব। অভ্র কিন্তু আর একটা কাণ্ড করবে। ছাতার মাথা করবে। কোথাকার হল সে, কলেজেই ঢুকতে পারবে না। পিউ আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বলা মানে অরণ্যের রোদন। সে বাড়ি যাবে এখন। লাইব্রেরি থেকে ওয়েন্দ্রিলা বের হলো পাক্কা 2 ঘন্টা পর। দুপুরে সূর্য তখন ঝিমিয়ে পড়েছে। অভ্র বেটা নিশ্চয় বিরক্ত হয়ে চলে গেছে। মনে মনে চাপা আনন্দটা বারে বারে হুল্লোড় করছে তার। আহা, পাড়ায় যে ওই পচকানো মুখটা দেখতে পারলেই শান্তি পাবে সে। ইতোমধ্যে কিছু জুনিয়র ছেলে মেয়েদের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বলছিল সে। অমনি কেউ তার কোমর চেপে ধরলো। হঠাৎ স্পর্শে ভ্যাবাচাকা খেলো ওয়েন্দ্রিলা। পাশে তাকাতেই আরো একবার টাসকে খেলো। অভ্র কলেজের ভেতরে ঢুকেছে, কিন্তু কি করে? ওয়েন্দ্রিলার বিস্ময় চরম শিখরে পৌঁছে গেল যখন সকলের সামনে বেপরোয়ার মতো টুপ করে তার গালে চুমু খেলো অভ্র। নরম গালে রুক্ষ ঠোঁটের স্পর্শ পেতেই শিরদাঁড়া বেয়ে অদ্ভুত শিহরণ নেমে গেল। মস্তিষ্ক ধপ করেই অসাড় হয়ে গেল। নিজেকে ধাতস্থ করতেই রাগে গাড়ি করে উঠল। জুনিয়রগুলো হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। বিনা পয়সায় যেন রঙ্গ দেখছে তারা। ওয়েন্দ্রিলা কিছু বলতেই যাবে, অভ্র তার সফেদ দাঁতগুলো বের করে নির্লজ্জের মতো বলল, দিস ইজ নট ফেয়ার বাবু। আমি ওখানে 2 ঘন্টা রোদে বসে আছি আর তুই এখানে গল্প করছিস। আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখার জন্য এটা তোর শাস্তি বাবু। বাবু? কে বাবু? কার বাবু? তোকে রোদে শুটকি মাছ বানানোর জন্যই তো দাঁড় করিয়ে রাখা। ওয়েন্দ্রিলার এত রাগ হলো যে সে বাক শক্তি হারিয়ে ফেলল। অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও রাগের চোটে সব তালগোল পাকিয়ে গেল। অভ্রকে যদি কষিয়ে থাপ্পড় মারা যেত তাহলে বোধহয় শান্তি লাগলো তার। কিন্তু সামনের জুনিয়রগুলো চোখ বের করে এনে তাদেরকে দেখে চলেছে। ওয়েন্দ্রিলা কিরমিরিয়ে বলল, তুই এখানে কি করছিস? ও মা, তোকে নিতে এসেছি। এগুলো কি তোর জুনিয়র নাকি? হ্যালো। জুনিয়রদের হ্যালো বলায় তারাও গণহারে হ্যালো বলল। একটি ছেলে বলল, ভাইয়া আপনি? পরিচয়টা দেই, আমি তোমাদের আপুর উঠবি আগামী। কথা শেষ করতে পারল না অভ্র। তার মধ্যেই ওয়েন্দ্রিলা জুনিয়রদের বলল, থাকো তোমরা, আমরা আসছি। বলেই অভ্রের একরকম টেনে নিয়ে গেল সে। অভ্র তখনও তার নির্লজ্জতা কমালো না। ঢং করে হাত নেড়ে সবাইকে বলল, বাই। ওয়েন্দ্রিলা অভ্রকে নিয়ে গেল একটি ফাঁকা স্থানে। এটা 2 বিল্ডিং এর মাঝে সরু একটি জায়গা। সাধারণত প্রেম নয়তো নেশা করার জন্য ছাত্রছাত্রীরা এমন জায়গা খোঁজে। এখন এখানে কেউ নেই। এখানে এসেই ওয়েন্দ্রিলা অভ্রের হাত ছেড়ে দিল। রাগে গজগজ করছে ওয়েন্দ্রিলা। জোরে জোরে নিঃশ্বাস দিল মস্তিষ্ক ঠান্ডা করতে। অভ্র আশপাশটা ভালো করে দেখল। জায়গাটা খুব নিরিবিলি। ফলে সাংঘাতিক একটি কাজ করে বসলো সে। মুহূর্তের মধ্যেই ওয়েন্দ্রিলাকে চেপে ধরলো দেয়ালের সাথে। ফিচেল হাসি হেসে বলল,
এখানে কি প্রেম করার জন্য ডেকে এনেছিস? এটা কি ধরনের অসভ্যতা? রোশানলে দগ্ধ কণ্ঠে শুধালো ওয়েন্দ্রিলা। যা একটু রাগ কমেছিল তা আবারও দাও দাও করে জ্বলে উঠল। চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো তার। এতে অবশ্য তার কোমরখানা বাজেয়াপ্ত করা সুঠামদেহী শ্যামপুরুষের কিছুই যায় আসে না। তার দৃষ্টি স্থির, গভীর। সেই দৃষ্টি যে কারো নয়নাভিরাম করতে যথেষ্ট। ওয়েন্দ্রিলার আগে লালচে মুখখানা দেখে যেন বাঁকা হাসি বর্ধিত হলো মানবের মুখে। রুক্ষ তর্জনী ওয়েন্দ্রিলার কোমল গালে বিচরণ করতে করতে বলল, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার কথার অন্যথা হলে ভালো হবে না। আজ শুধু সবার সামনে চুমু খেয়েছি, অন্যবার এর থেকেও ডেঞ্জারাস শাস্তি দিব। বদমাইশ অভদ্র অভ্রের এমন সতর্কবাণীতে আর এক দফা রাগে কাজ জ্বলে উঠল ওয়েন্দ্রিলার। চোখ রাঙিয়ে ক্ষিপ্ত গলায় বলল, আমাকে হুকুম দেওয়ার তুই কে রে? আমার বাবা? সম্মুখের মানুষটির হাসি এবার প্রশস্ত হলো যেন। মুখখানা ঝুঁকিয়ে নিল ওয়েন্দ্রিলা বরাবর। দূরত্ব খুবই কম, এখনই ঠোঁটজোড়া মিশে একাকার হয়ে যেতে পারে। কিন্তু বান্দা তা করলো না, বরং কানের কাছটাই ঠোঁটখানা মিশিয়ে স্বর খাদে নামিয়ে বলল, তোর বাবার জামাই। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? সৃষ্টিকর্তাকে এই বেয়াদবকে একটুও ভালো বুদ্ধি দেননি? না, আর সহ্য হলো না ওয়েন্দ্রিলার। গায়ের যত শক্তি আছে তা দিয়ে এই দানব দেহের পায়ে সজোরে লাথি বসিয়ে দিল সে। অসতর্কিত লাথিতে অভ্র পিছিয়ে গেল, ব্যথা পেল বোধ হয়। মুখ কুচকালো কিঞ্চিত। রাগে গজগজ করতে করতে ওয়েন্দ্রিলা বলল, আর একবার আমাকে চুমু খাওয়ার চেষ্টা করলে 2 হাত বেঁধে ওই বিশ্রী ঠোঁটে বিচুটি ঘষে দিব। অভ্র পা ঘষতে ঘষতে হাসতে লাগলো। এই হাসি পৃথিবীর সব থেকে কলঙ্কিত হাসি। ওয়েন্দ্রিলা কপাল কুঁচকে তা দেখলো। অভ্র তখন নির্লজ্জ গলায় বলল, সেটা সময় বলে দেবে, বিয়েটা হতে দে। আমি দিনরাত খালি চুমুই খাবো, দেখবো আমার হাত কি করে বাঁধিস। বেয়াদব, প্রথমত আমি তোকে বিয়ে করব না, আর যদি বিয়ে হয়ও আমি তোর জীবনে আগুন ধরিয়ে দিব। ওয়েন্দ্রিলার গলার নলি ফুলে উঠছে শুধু, এত রাগ হচ্ছে তার। এই 90 কেজির হনুমানটিকে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মাথা অব্দি তো তার উচ্চতা নয়, তাই মাথা ফাটাতে পারছে না। অভ্র এখনো হাসছে, সদর্পে বলল, আমি তখন দমকল মানে শাশুড়ি মাকে সামনে দাঁড় করিয়ে দিব। মার কথা শুনতেই ওয়েন্দ্রিলা চুপ করে গেল। অভ্র টিটকারি মেরে বলল, কি দম ফুরালো? এবার বাড়ি চল, দমকল অলরেডি 3বার ফোন করেছে। আমি মরে গেলেও তোর সাথে যাব না। আমি তো বুঝছি না তুই কলেজে ঢুকলি কি করে? পাত্তি দিয়ে 100 টাকায় দারোয়ান বেটা সালাম ঠুকে ঢুকতে দিয়েছে। আর মরার শখ হলে নিজে মর, আমাকে টানবি না। আমি শাশুড়িকে ফোন করে বলে দিচ্ছি তার মেয়ে আমার সাথে আসছে না। আবার কুপকাত করলো অভ্র ওয়েন্দ্রিলাকে। না, মায়ের সাথে একটা দফা রফা করতেই হবে, এই বজ্জাতের সাথে বাড়ি ফিরতে হবে ভাবতেই মুখ কুচকালো ওয়েন্দ্রিলা। অভ্র তখন ভেঙিয়ে বলল, লাগে তো চুন্নির মতো, আর কত মুখ কুচকাবি? হ্যাঁ, এই চুন্নি তোর মাথা খুলে রক্ত খাবে। জানি তো, এ আর নতুন কি? সারাটা রাস্তা ঝগড়া করতে করতেই বাড়ি ফিরল তারা। ওয়েন্দ্রিলাকে গেটে নামিয়ে ভাব নিয়ে বলল, শাশুড়ি বলেছে প্রতিদিন তোকে কলেজে দিয়ে এবং নিয়ে আসতে। সকালে আমার সময় হবে না, আমি রিক্সা ঠিক করে দিব, তা দিয়ে যাবি। প্যাপও করবি না। 1-2 ঘন্টা রোদে বসে আমার ঘেলুর কাবাব হয়ে গেছে। আমার বই গেছে তোর সাথে যেতে। বলেই হন হন করে ঘরে চলে গেল ওয়েন্দ্রিলা। একটা ধন্যবাদও দিল না। অভ্র কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাবার পানে, তারপর গাড়ি স্টার্ট দিল। অভ্রর পরম বন্ধু এবং সাগরেদ বিল্লালের মুখে বিস্ময়। অভ্র বিয়ে করবে কথাটা যেন হজম করতে পারছে না। তাও আবার ওয়েন্দ্রিলাকে। পাড়ায় দুজন বিশ্ব ঝগড়ুটের খেতাব প্রাপ্ত মানব মানবী, একে অপরকে নিঃসন্দেহে গরল পান করিয়ে দিতেও এরা দ্বিধাবোধ করবে না। সাপ আর নেউলে কি ঘর করতে পারে? অভ্রকে দেখলেই তো ফোঁস করে ওঠে ওয়েন্দ্রিলা। অভ্র তখন ছাড়ের হিসাব মিলাচ্ছিল। বিল্লালের বিস্ময়ে ড্যাব ড্যাব নজর দেখে বিরক্ত হলো সে। হিস হিস করে বলল,